17 জনকে সন্ত্রাসীরা মবরা ধরে নিয়ে পুলিশকে দিয়েছে, সেখানে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো ডক্টর ইউনূস এই শুয়োর একটা মবের জন্মদাতা, এই শুয়োর নির্দেশ দিয়েছে যে তোরা যাই মব কর, আমি পারমিশন দেব, তোরা যাই মব করবি, পরবর্তীতে জনতার কথা মতো আমরা তাদেরকে গ্রেফতার করব। এই আসিফ নজরুল লুচ্ছা শুয়োর, এই শুয়োর নির্দেশ দিয়েছে তাদেরকে গিয়ে আক্রমণ কর। এই আক্রান্ত মানুষ, আক্রান্ত বাংলাদেশ, আক্রান্ত মুক্তিযুদ্ধ, আক্রান্ত অসাম্প্রদায়িক শক্তি, এই আক্রান্ত থেকে বেঁচে উঠতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আমরা যুদ্ধ করে আমাদের দেশটাকে আবার আমাদের কন্ট্রোলে আনবো। আমরা স্বাধীন করেছি 1971 সালে, আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়নি। আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে পাকিস্তানের অ্যাগ্রেশন থেকে মুক্তি, আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনীতি মানুষকে ডিভাইড করে সেটা থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে এই মবক্রেসি থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে ইউনূসের মতো এই বাটপারের হাত থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে আসিফ নজরুলের মতো এই লুচ্ছাদের হাত থেকে বাংলাদেশের মুক্তি। আসুন আমরা এই মুক্তির সংগ্রামে যার যার অবস্থান থেকে তৈরি হই। আমাদের সাথে পুরা বিশ্বের শান্তিকামী, মুক্তিকামী, গণতন্ত্রকামী এবং অসাম্প্রদায়িক যে শক্তি আছে আমাদের সাথে থাকবেন। আপনারা ভয় পাবেন না, আপনারা মনে রাখবেন রাত যত গভীর হবে ভোর হওয়ার সম্ভাবনাটা তত নিকটবর্তী হবে। আমরা এই বাংলাদেশকে, এই স্বাধীন বাংলাদেশকে আবার কন্ট্রোল করব, আবার আমরা টেক ব্যাক করব। আজকে বাংলাদেশে মানুষের মনে শান্তি নেই। রিক্সাওয়ালা কথা বলতে পারে না, ঠেলাওয়ালা কথা বলতে পারে না। রিক্সা চালক একমাত্র ফুল নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত, মৌলভী সাহেব ওখান দিয়ে যাচ্ছিল সেই জন্য মৌলভী আক্রান্ত, নারী আক্রান্ত, শিশু আক্রান্ত, আক্রান্ত আজ বাংলাদেশ, আক্রান্ত আমার মহান মুক্তিযুদ্ধ। বিএনপির মতো একটি অথর্ব দল তাকে কলা খাইয়ে গুম পাড়াইয়া রেখেছে, সেই কলা খাওয়া দল এখন আর বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো লোক নেই। বিএনপি সারা জিন্দিগিভর বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু এখন বিএনপি সে কথাটি আর বলে না, কারণ বিএনপি অতদিন রাজনীতি করেছিল একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের সাথে, তাই স্বাধীনতার স্টেক হোল্ডার তাদেরকে হতে হয়েছিল। কিন্তু তারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, তারা আসলে ফারুক রশিদ ওদের বংশধর, এবং এই বিএনপি জামাত ইসলামী তাদেরকে কবর দিবে। আমাদের সাথে জামাত ইসলামীর শত্রুতা আজীবনের, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা এদের সাথে লড়াই করেই এই দেশটাকে স্বাধীন করেছি। গত 53 বছর এই দেশটাকে তাদের বাপের দেশ পাকিস্তানের চাইতে, আপনারা জানেন পাকিস্তানের 2.5 টাকা দিলে বাংলাদেশের 1 টাকা কিনা যায়। তার মানে আমরা পাকিস্তান চেয়ে বাংলাদেশকে 2.5 গুণ বেশি উন্নত করেছি। তার মানে এটা বুঝছেন, তাদের কাছ থেকে আমরা পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে এনেছি, 53 বছরে বাংলাদেশটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছি। তারা আবার সেই দেশকে দর্শন করছে, আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে নিচ্ছে। আমরা আবার এটার কন্ট্রোল ব্যাক করে বাংলাদেশের বাঙালি জাতির বাঙালিত্বের আবার ফিরিয়ে আনবো। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বার্মা, আজকে বার্মার যে অবস্থা, বাংলাদেশের অবস্থা তার চেয়ে খারাপ। মুক্তিযুদ্ধের অবমাননা প্রশ্নে বিএনপি কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না। বিএনপির প্রয়োজন ক্ষমতা, সেটি জামাতকে নিয়ে হোক, পাকিস্তানকে নিয়ে হোক, যেভাবে হোক ক্ষমতার মসনদে যেতে হবে। যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটে গেছে, আমরা বিএনপির পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য দেখছি না। দিন যত যাচ্ছে ক্রমেই এটি স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে, একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই শক্তিতে আছে বিএনপি, জামাত সহ এনসিপি সহ এই রাজনৈতিক দলগুলো। আর মুক্তিযুদ্ধের পক্ষে এই মুহূর্তে আওয়ামী লীগের যদিও কার্যক্রম নেই, আওয়ামী লীগের কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, কিন্তু এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কণ্ঠ উচ্চে ভেতরে ভেতরে ফুসছে।
প্রকাশ্যে আসতে পারছে না নানা কারণে। আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন, আজকেও দেখছেন আদালত পাড়ায় কি ঘটছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবিধান সমুন্নত রাখবার উচ্চকণ্ঠে আওয়াজ তুলছেন, সাংবাদিক হাত কড়া পরিহিত দৃশ্য দেখছেন। এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব। এই মুক্তিযুদ্ধের সংবিধান 30 লাখ শহীদের বিনিময়ে 5 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে সংবিধান, এই সংবিধান আমরা রক্ষা করব, রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। আপনার পরিচয় কি? আমি শেখ হাফিজুর রহমান কাকর, ল ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? কোন কথা কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসী কিন্তু বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এদের স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? আজকেও দেখেছেন, কিন্তু ভেতরে ভেতরে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সোচ্চার হচ্ছে। এই সোচ্চার শেষ পর্যন্ত নিশ্চয়ই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, এটি আমরা বিশ্বাস করি, বিশ্বাস জাগিয়ে রেখে। আওয়ামী লীগের সুখবর এটি, আওয়ামী লীগ কাজে নেই, কর্মে নেই, এই মুহূর্তে এক প্রকার নিষিদ্ধ অবস্থার মধ্যে। আওয়ামী লীগ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখছে, কিন্তু সত্যিকার অর্থে যা কিছু ঘটছে এগুলো সত্যিকার অর্থে আওয়ামী লীগের পক্ষেই ঘটছে। কিন্তু সভ্য সুন্দর আওয়ামী লীগ এটিকে কাজে লাগাবে কিভাবে, ক্যাশ করবে কিভাবে? আমি শুরু থেকে বলে এসেছি, আওয়ামী লীগ পতনের পর থেকে, কয়েক মাস পর থেকেই বলে আসছি যে আওয়ামী লীগ কাজে নেই, কর্মে নেই, কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ এই জনপ্রিয়তা এখনো জনপ্রিয়। এখন যখন আরো বেশি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ভুলণ্ঠিত হচ্ছে, আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে আপনি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট দিয়ে দেখুন কি অবস্থা হয়। বিপুল ভোটে বিজয়ী হবে আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের পরিবেশ আসবে, অবশ্যই আসবে। একপাক্ষিক নির্বাচন বাংলাদেশে হবে না, আওয়ামী লীগ সহ নির্বাচন হবে, কিন্তু একটু ধৈর্য, একটু অপেক্ষা, এবং ভেতরে ভেতরে আওয়ামী লীগ যে সুখবরটা, এই সুখবরটাকে প্রস্তুত করা। আওয়ামী লীগের কাজ হচ্ছে যে এই যে সুবার্তা এটিকে প্রস্তুত করা, তাদের পক্ষে প্রস্তুত করা। তাদের ঐকমত্য হচ্ছে না, ঐকমত্য কমিশনের বৈঠকে হচ্ছে না, তাদের নেপথ্য বৈঠকে ঐকমত্য হচ্ছে না, এক বৈঠকে হয়নি, প্রয়োজনে তারা 10 বৈঠক করবে, তবুও আওয়ামী লীগের প্রশ্নে তারা কিন্তু এক থাকবে। এটি আওয়ামী লীগের মাথায় রাখতে হবে। এটি আওয়ামী লীগের জন্য সুখবর যে স্বাধীনতা বিরোধী শক্তি এক হয়ে গেছে, এবং স্বাধীনতার পক্ষে যত মানুষ আছে বাংলাদেশে সবাই তো আওয়ামী লীগ করে না, আমরা তো আওয়ামী লীগ করি না। এই স্বাধীনতার পক্ষের কণ্ঠকে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সুখবরটাকে কিভাবে কাজে লাগাবে, এই চিন্তাটা আওয়ামী লীগের মোটা দাগে করতে হবে, তাহলেই বাংলাদেশের মুক্তি। নইলে বাংলাদেশকে আমরা ইতিমধ্যেই বলছি যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। বাংলাদেশ নামটা আছে, কিন্তু পূর্ব পাকিস্তানের ভাবধারায় বাংলাদেশ চলছে। এই পূর্ব পাকিস্তান থেকে উদ্ধার হওয়া কঠিন হবে। তাই আমরা আশা করব, প্রত্যাশা করব আওয়ামী লীগ তেমন কর্মপরিকল্পনা নিয়েই আসবে। সেই অনুষ্ঠানটাতে ডক্টর কামাল হোসেনেরও আসার কথা ছিল, জেদাই খান পান্নার আসার কথা ছিল, মূল উদ্যোক্তা তিনি। কিন্তু ওনাদের আসতে দেরি হইতেছে দেখে এনারা কেবল অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে ডক্টর কামাল হোসেন আসলে কি ওনারও ভাগ্যে এরকমই পরিণতিটা হইতো? জেদাই খান পান্না আসলে তো তার ভাগ্যে এই পরিণতিটাই হইতো। ডক্টর কামাল হোসেনের পরিণতিটি আজকে এরকম হইতো। পরিণতিটা কি? এই যে তাদের এই মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, আলোচনা, সেখানে সব সিনিয়র মুক্তিযোদ্ধারা, কারো বয়স 80, কারো 70, 75 এইরকম বয়সের সব মুক্তিযোদ্ধারা ওখানে এক জায়গাতে হয়েছে, তারা আলোচনা করবে, সেমিনার করতেছে, এটা গোপন কিছু না। তো সেখানে যে বললাম, শিবিরের এক নেতার নেতৃত্বে মব সন্ত্রাস করে তাদেরকে মারধর করে আবার 16 জনকে ধরে পুলিশে দিয়ে দেওয়া হলো। পুলিশ তাদেরকে নিয়ে গেল থানায়, তারপরে ডিবিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে লাস্ট খবর হলো এই 16 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তাদেরকে। আশ্চর্য কথা, তারা কি সন্ত্রাসটা করলো ওখানে? এখন তাদের কথা হলো, যুক্তি হলো যে আওয়ামী লীগকে পুনর্জীবিত করার জন্য এরা এখানে সংগঠিত হয়েছে। আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? এখানে যারা সংগঠিত হয়েছে এদেরকে তো আমরা চিনি, আপনারাও চিনেন। এরা তো কেউ আওয়ামী লীগের না। যেমন যার কথা বলছেন আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর বড় ভাই, ইনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। কিন্তু 2015 সালে আওয়ামী লীগ তার সংসদ সদস্য পদ খাইছে, খাওয়ার পরে তাকে বহিষ্কার করছে দল থেকে, তারপর জেল খাটছে,
তারপরে তাকে মারধরও করছে, তাহলে সে 15 আর এটা হলো 25, 10 বছর ধরে আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক নাই, সে আওয়ামী লীগ হয় কিভাবে বলেন? এ গেল একজন। আর বাকি যারা ওখানে আছিল, একজন হলো যে মুক্তিযোদ্ধা আবুল ভাইকে দেখলাম, উনি শ্রমিক নেতা, উনি তো জীবনে আওয়ামী লীগ করে নাই, উনি জেরাই খান পান্না সাহেব ছিল, আরো যারা ছিল সব বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তারা জীবন বাজি নিয়ে মুক্তিযুদ্ধ করছে, দেশটা স্বাধীন করছে। এখন সেই মুক্তিযুদ্ধের উপরে যদি আঘাত আসে, যে রাজাকারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল এবং তারা জীবিত থাকা অবস্থায় সেই রাজাকাররা যদি আস্ফালন করে, সেই মুক্তিযুদ্ধের উপরে আঘাত করে, তারা যদি বারবার বলে যে রিসেট বার্চনের চাপ দিয়া মুক্তিযুদ্ধকে ভেনিশ করে দিব, মুক্তিযুদ্ধের যে ৭২-এর সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব, তাহলে ৭১-এর যুদ্ধটা হয়েছিল কার সাথে? রাজাকার, পাকিস্তান আর্মি এখন তো নাই, পাকিস্তান সেনা শাসক যেহেতু এখন নাই, তাহলে এই রাজাকারদের সাথে যুদ্ধ করেই তো এই মুক্তিযোদ্ধারা এই দেশটাকে ছিনিয়ে আনছিল। তারা জীবিত থাকা অবস্থায় সেই রাজাকাররা যদি এই মুক্তিযুদ্ধের উপরে আঘাত হানে, এই ধরনের কথাবার্তা বলে, তাহলে কি তারা এটার প্রতিবাদ করতে পারবে না? হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে আওয়ামী লীগকে পুনর্জীবন একত্রিত করতে, সংগঠিত করতে তারা এটা করছে। হ্যাঁ, এদের প্রত্যেকের আইডেন্টি জানি আমরা, এরা কেউ আওয়ামী লীগ না, আওয়ামী লীগের লোক এত বোকা না, তারা এখানে আসবেও না। কিন্তু তারপরেও আপনারা যদি মনে করেন যে এখানে একজন লোক আছে আওয়ামী লীগের, আমরা চিনি তাকে, যেমন লতিফ সিদ্দিকী 2015 সালে আউট আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, তাহলে আপনারা আইসা মাইরা ধৈরা বেইজ্জতি করিয়া রক্তপাত ঘটাইয়া তারপরে পুলিশে দিলেন, আপনারা কারা? আপনারা ওখানে পুলিশে কমপ্লেন করতেন যে এই জায়গাতে আওয়ামী লীগরা সংগঠিত হইতেছে, এখানে আওয়ামী লীগদের একটা সমাবেশ হইতেছে, বা আওয়ামী লীগদের এখানে গোপন সংগঠন, তাহলে আইনগত ব্যবস্থা নিলে তো আমরা কেউ মনে কষ্ট পাইতাম না বা দেশের এটার কোনো প্রতিক্রিয়া হতো না। কিন্তু এখন যেটা হয়েছে, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটল। এদেশের মোস্ট সিনিয়র মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা বলতে চাইছেন যারা মুক্তিযুদ্ধের কথা বলবে তাই আওয়ামী লীগ? এই যে 16 জন লোককে যে গ্রেপ্তার করা হলো, মারধর করা হলো, বুঝলাম লতিফ বিশ্বাস একসময় আওয়ামী লীগের ছিল, আর যারা ওখানে ছিল তারা, এই যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জীবনে কোনদিন আওয়ামী লীগ করে নাই। অর্থাৎ আপনারা এখন যারা এই মব সন্ত্রাস, মব ভায়োলেন্স করতেছেন, আপনাদের কথা হলো যে মুক্তিযুদ্ধের নাম যে নিব সে আওয়ামী লীগের। আরে মুক্তিযুদ্ধটা তো ছিল, এটা আওয়ামী লীগের একক যুদ্ধ না। মুক্তিযুদ্ধটা কি আওয়ামী লীগ? মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে কেউ মুক্তিযোদ্ধা নাই? বিএনপিতে কি মুক্তিযোদ্ধা নাই? আমাদের বামপন্থীদের মধ্যে কি মুক্তিযোদ্ধা নাই? এর বাইরেও কি দল করে না মুক্তিযোদ্ধা নাই? কর্নেল অলি আহমেদ উনি কি মুক্তিযোদ্ধা না? তাহলে যে এখানে যারা উপস্থিত হয়েছিল তারা তো আওয়ামী লীগের কথা বলে নাই, তারা মুক্তিযুদ্ধের কথা বলতেছিল। তাহলে এখন যে মুক্তিযুদ্ধ বলবে তাকেই তার পরিণতিটি এরকম হবে? বাহ, আশ্চর্য কথা। গতকালকে 3 জায়গাতে মব সন্ত্রাস হয়েছে এবং 3 জায়গাতেই সফল হয়েছে তারা। এই রিপোর্টার্স ইউনিটিতেই মব সন্ত্রাস করছে, দিনাজপুরে দেখছেন একটা বিনোদন কেন্দ্র পার্কে মব সন্ত্রাস হয়েছে, টাঙ্গাইলে দেখছেন একজন কুখ্যাত আসামিকে ডিবিতে ধরে নিয়ে যেতে পারে নাই, সেখানে মব সন্ত্রাসীরা হামলা করে ছাড়িয়ে নিছে। একদিনে 3টা এই মব ভায়োলেন্স হয়েছে। দেশে এখন আর্মি, জনগণ কিন্তু এখন আতঙ্কিত এই কারণে যে এদের এত ক্ষমতা কোত্থেকে আসলো। স্টিল নাও ফিল্ডে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে, সে আর্মি এদেরকে কিছু বলতে পারে না। এই রহস্যটা কি? এটা নিয়ে কিন্তু পুরো দেশবাসী এখন আতঙ্কিত যে আর্মির চোখের সামনে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এখন তো দেখা যাচ্ছে যে দেশটা কি রাজাকারদের হাতে চলে গেল, স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেল। যে মুক্তিযুদ্ধের কথা বলবে তার উপরে হামলা করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদি আওয়ামী লীগের কেউ এই ধরনের কাজ করে তাকে গ্রেপ্তার করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স করা হয়েছে তাদেরকে আমরা চিনি, তারা তো আওয়ামী লীগের না।
আমরা আরো দেখেছি বিএনপির ফজলুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তার বাসার সামনে এসে মব সৃষ্টি করা হয়েছে। সেও এই রাজাকারদের বিরুদ্ধে বলেছিল সে। তাহলে এখন বোঝা যাইতেছে যে আওয়ামী লীগ এটা কিছু না, এটা হলো ট্যাগ। যে মুক্তিযুদ্ধের কথা বলবে, এখন বলতে হবে কি, যেই মুক্তিযুদ্ধের কথা বলবে, ৭১-এর কথা বলবে, তাকে ট্যাগ দিয়ে দাও দুইটা, কি এ হলো শেখ হাসিনার এজেন্ট বা আওয়ামী লীগের দোসর, আর সাথে লাগাই দাও ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট।